আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো, তোমরা একটু খাতায় নোট করো কি কি বিষয় আমরা আলোচনা করবো। এক হলো প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট প্রোটোপ্লাস্ট ঠিক আছে, ভিএস দিলাম। পরীক্ষায় হয়ে দিবে না, আমি শেখানোর জন্য এরকম করলাম। প্রোটোপ্লাজম দুইটা তার মানে ভিন্ন। প্রোটোপ্লাজম তাহলে প্রোটোপ্লাস্ট জিনিসটা কি, ঠিক আছে, এটা একটু দেখো। মনে রাখবা, যদি তুমি উদ্ভিদ কোষ বিয়োগ কোষ প্রাচীর ইজিক্যাল টু প্রোটোপ্লাস্ট, একটু নোট করো। অঙ্কের মতো করে করতেছি, পরে এটা বোঝানোর জন্য অঙ্কের মতো করছি। হ্যাঁ, পরে মূল বই আসবে। তার মানে হচ্ছে যে একটা কোষের ভিতরে উদ্ভিদ কোষ যদি হয়, তাহলে বাইরের দিকে কোষ প্রাচীর থাকে, ঠিক আছে। আর এর ভিতরে ধরো নিউক্লিয়াস, অন্যান্য কোষীয় অঙ্গাণু সবকিছু আছে, মনে করো সাইটোপ্লাজম সব আছে। তাহলে প্রোটোপ্লাস্ট হচ্ছে কি, যে কোষ প্রাচীর বাদে একটা কোষের ভিতরে কোষ ঝিল্লি সহ ভিতরে যা কিছু আছে সবকিছুকে একসাথে বলা হয় প্রোটোপ্লাস্ট। সবকিছু মানে কি, সজীব বস্তু, নির্জীব বস্তু। সজীব কি, সজীব বস্তু তাদেরকেই বলা হয় যাদের মধ্যে স্বতঃস্ফূর্ত ক্রিয়া বিক্রিয়া ঘটে। যার মধ্যে স্বতঃস্ফূর্ত ক্রিয়া বিক্রিয়া ঘটবে তারা সজীব, আর যার মধ্যে স্বতঃস্ফূর্ত ক্রিয়া বিক্রিয়া ঘটবে না তারা নির্জীব, তারা জড় পদার্থ। বুঝতে পারছো? যেমন তোমরা যার উপর বসে আছো, এরা কিন্তু নির্জীব, তাই না? এদের মধ্যে কোনো ক্রিয়া বিক্রিয়া ঘটছে না তো। কিন্তু যখন এটা গাছ ছিল, ধরো মানে কাঠ জাতীয় জিনিসগুলা, যে এখন কাঠ, কিন্তু একসময় তো একটা গাছ ছিল, তখন সালের সংশ্লেষণ হয়েছে, শ্বসন হয়েছে না? তাহলে তার মধ্যে ক্রিয়া বিক্রিয়া সবসময় ঘটেছে। এখন যখন এটা আবার খড়ি হয়ে যায় বা টেল চেয়ার হয়ে যায়, তখন কি তার মধ্যে কোনো ক্রিয়া বিক্রিয়া ঘটে? ক্রিয়া বিক্রিয়া যদি না ঘটে, তাহলে ওটার নাম নির্জীব বা জড় পদার্থ। বুঝতে পেরেছো? তাহলে কোষের ভিতরে জড় পদার্থ আছে, সজীব পদার্থও আছে। কোষের মধ্যে সজীব হলো কোনটা? কোষের মধ্যে ক্রিয়া বিক্রিয়া যারা ঘটায়, সবসময় ক্রিয়া বিক্রিয়া ঘটতেছে, তাহলে এরা সজীব। যেমন ধরো এটা নির্জীব, তাই না? কেন নির্জীব? কারণ এর মধ্যে কোনো ক্রিয়া বিক্রিয়া ঘটছে না। এখন যদি মনে করো যে হঠাৎ করে এই লাফালাফি শুরু করে নাচানাচি করতেছি, মনে করো, তাহলে তো আমাদের অবস্থা খারাপ। আমরা মনে করবো এর মধ্যে আত্মা ঢুকে গেছে, যে হাতে যেটা হয় আহত নাকি জানো, হ্যাঁ হ্যাঁ, এই আত্মা ঢুকে গেছে। তখন কিন্তু তোমরা এখন বসে থাকতে পারবা না, কিন্তু সবাই দৌড়। তুমি তো ওই জানলা দিয়ে পালানোর চেষ্টা করবে, যে কি ব্যাপার, এর মধ্যে আবার আত্মা থেকে গেল নাকি। মানে স্বতঃস্ফূর্ত ক্রিয়া ঘটা মানেই তার ভিতরে জীবন আছে, এরকম কিছু বোঝায় স্বতঃস্ফূর্ত। বুঝছো? সেটা আমরা জীবন হিসেবে ধরা হয় স্বতঃস্ফূর্ত ক্রিয়া বিক্রিয়া। বুঝতে পারছো? একা ক্রিয়া বিক্রিয়া ঘটায়। তাহলে কোষের ভিতরে সবসময় যারা কোনো না কোনো ক্রিয়া বিক্রিয়া অংশগ্রহণ করছে তারা সজীব, কিন্তু এর মধ্যে কিছু বজ্র পদার্থ আছে যারা কোনো কাজ কাম করে না। বুঝছো? তারা হলো নির্জীব। তাহলে সকল কোষের ভিতরে সকল সজীব বস্তু, সকল নির্জীব বস্তু, সবকিছুকে একসাথে বলা হয় প্রোটোপ্লাস্ট। তাহলে এখন এইখানে আমরা একটু করি। তাহলে এখানে খেয়াল করো তো, যে উদ্ভিদ কোষ বিয়োগ কোষ প্রাচীর ইজিক্যাল টু থাকলো কি, প্রোটোপ্লাস্ট। এই জিনিসটা বাদ দিলে বাকি যা আছে সব প্রোটোপ্লাস্ট। না, কোষ ঝিল্লি সহ ভিতরে যা কিছু আছে। খালি দেখো এখানে কি বাদ দিয়েছি, দেখো উদ্ভিদ কোষ থেকে কি বাদ দিয়েছি, শুধু কোষ প্রাচীর বাদ দিয়েছি, কিন্তু কোষ ঝিল্লি কিন্তু বাদ দিয়েছি। হ্যাঁ, বাইরেটা কোষ প্রাচীর, এটা হলো কোষ প্রাচীর, ঠিক আছে। আর ভিতরটা কি, কোষ ঝিল্লি। এটা কিন্তু সজীব বস্তুই, হ্যাঁ, কিন্তু কোষের ভিতরে অনেক নির্জীব বস্তু আছে। মনে করো এগুলো হচ্ছে নির্জীব বস্তু, এগুলো মনে করো নির্জীব বস্তু। তাহলে নির্জীব বস্তু, সজীব বস্তু সবকিছুকে একসাথে বলা হবে প্রোটোপ্লাস্ট।
এগুলো কি সজীব, কোষঝিল্লি কি সজীব, তাহলে সজীব নির্জীব সব কিছুকে একসাথে বলা হবে প্রোটোপ্লাস্ট। নাম বুঝলে বলো আমাকে। হ্যাঁ তাহলে আমরা এইখানে একটু আসি, ঘিরে দিলাম, আমাদের একটু বুঝতে পারছো। এখন এইখানে আসি, এখানে দেখো প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাস্ট বিয়োগ নির্জীব বস্তু, বিয়োগ নির্জীব বস্তু ইজ ইকুয়াল টু প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাস্ট হলো সজীব বস্তু নির্জীব বস্তু। হ্যাঁ কোষপ্রাচীর বাদে, ঠিক আছে, কোষপ্রাচীর বাদে। এটুকু ক্লিয়ার হয়েছে কিনা সবার বড়? সমস্যা নাই তো? এটুকু কি আছে? নিরিয়া আছে। আচ্ছা তাহলে এখানে আবার প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাস্ট তো সজীব নির্জীব সব কিছু, তাহলে এর মধ্যে থেকে নির্জীব বিয়োগ করে দিলে যা থাকে তাই প্রোটোপ্লাজম। আমাদের বুঝতে পারছো? তাহলে প্রোটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাস্টের মধ্যে নির্জীব বস্তু বাদ দিব, তাহলে প্রোটোপ্লাজম বিয়োগ করব, তাহলে প্রোটোপ্লাজম। বুঝলি? শুধু কোষপ্রাচীর না থাকলে প্রোটোপ্লাস্ট। হ্যাঁ যে কোষ প্রাচীর আর হচ্ছে নির্জীব বস্তু যদি না থাকে তাহলে হচ্ছে প্রোটোপ্লাস্ট। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে প্রোটোপ্লাস্ট কিন্তু কোষঝিল্লি সহ ভিতরে সকল সজীব নির্জীব বস্তু একসাথে প্রোটোপ্লাস্ট। তাহলে এর মধ্যে থেকে খালি বর্জ্য পদার্থগুলা, নির্জীব পদার্থগুলা বাদ দিলেই প্রোটোপ্লাজম, সজীব বস্তুই প্রোটোপ্লাজম। আচ্ছা এখন কথা হলো যে এটাকে এইভাবে লেখা যায়। হ্যাঁ প্রাণী কোষ, একটা প্রাণী কোষ ইজিক্যাল টু প্রাণী কোষ ইজিক্যাল টু প্রোটোপ্লাস্ট যোগ 0। মানে কি প্রাণী কোষে কি কোষ প্রাচীর আছে? নাই তো, তাহলে একটা প্রাণী কোষ ইজিক্যাল একটা প্রোটোপ্লাস্ট। বুঝলি? একটা প্রাণী কোষ কিন্তু একটা প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টের মধ্যে সজীব নির্জীব সবই আছে, প্রোটোপ্লাস্টের মধ্যে সজীব নির্জীব সবই আছে। এখন দেখো প্রোটোপ্লাস্ট আবিষ্কারও কিন্তু করেছে অন্যজন, যেমন হ্যানস্টেইন। এটা হলো প্রোটোপ্লাস্ট নামকরণ করেছে। আর প্রোটোপ্লাজম নামকরণ করেছে পারকিনজি। দুই বৈজ্ঞানিক, দুইটা যে ভিন্ন তার প্রমাণ কি আবিষ্কারও তো দুইজন নিরূপণ করছে। ঠিক আছে, এটা হলো মূল বেসিক। বুঝলে? এবার আমরা বই আসবো। বই এমসিকিউর জন্য কোনগুলা পড়তে হবে দেখো। আচ্ছা আবুল হাসান স্যারের বইয়ে প্রোটোপ্লাস্ট নামকরণ করেছে যে হ্যানস্টেইন। এটা কিন্তু আবুল হাসান স্যারের বই না, এটা মাঝেদার বই আছে। একটা দুটা অন্য বইয়ের তথ্য দিব, কারণ অ্যাডমিশনে কিন্তু অন্য বইয়ের তথ্য কিছু আসে, 20% হলেও আসে। যদিও আমার সিট এবং বইয়ে পাবা, কিন্তু তারপর খাতায় একটু নোট করবা, যেগুলো অন্য বইয়ে আছে একসাথে আমি দিয়ে দেবো। তোমাদের খাতায় নোট থাকলো, তাহলে মোটামুটি সব বই কভার হলো পড়া। ঠিক আছে, তাহলে যেমন এখানে মাঝেদার বই এটা আছে। ঠিক আছে, আবুল হাসানে শুধু প্রোটোপ্লাজম পারকিনজি এটা আছে, প্রোটোপ্লাস্ট কে নামকরণ করছে এটা নাই। তো এটা তোমরা নোট করে নিলাম, হয়ে গেল। এবার বই বের করো। তাহলে তুমি হচ্ছে এই বইটা কিনে নিলাম, এটা হ্যাঁ আবুল হাসান স্যারের বই জীববিজ্ঞান। হ্যাঁ প্রোটোপ্লাজম কি আর কি কোনো নাম রাখা হয়? প্রোটোপ্লাজম কি প্রোটোপ্লাজম কোনো নামে রাখা হয় না। তোমার হচ্ছে যে আমরা হচ্ছে যখন কোষস্থ নির্জীব বস্তু আছে না,
যে যেমন যে এখানে নিজি বস্তু এদের তো অন্য নামে ডাকা যায়। নিজি বস্তুকে বলা হয় অ্যাডজাস্টিক। কিন্তু ওগুলো তো হচ্ছে ভৌত ভিত্তি বলা হয়। হ্যাঁ হ্যাঁ ভৌত ভিত্তি, হ্যাঁ সেটা বৈশিষ্ট্য, এটা বৈশিষ্ট্য। হ্যাঁ এটা আমরা এখন পড়বো বইয়ের মধ্যে পড়বো। পড়াচ্ছি তো পড়াচ্ছি। দেখো তাহলে এবার আমরা বইয়ের মধ্যে ঠিক আছে। তাহলে প্রথমে আমরা জানলাম প্রোটোপ্লাস্ট কে নামকরণ করেছেন আর প্রোটোপ্লাজম কে নামকরণ করেছেন। এখান থেকে এমসিকিউর জন্য যেগুলো পড়তে হবে যে ফেলিক্স ডুজারটিন, এটা রাজশাহী ইউনিভার্সিটি 21 সালে আসছিল, যে কোষের মধ্যে থকথকে জেলির মতো পদার্থকে সার্কল বলা হয়। ঠিক আছে, এটা এটা আসছিল রাজশাহী ইউনিভার্সিটি 21 সালে। ও তোমারও তো বই কেনা হয়নি, একটু বই জোগাড় করো। হ্যাঁ ঠিক আছে, কারণ তোমাদের তো প্রতিদিন পরীক্ষা, পড়ার সময় সমস্যা। আমি তো সিট নিয়ে কভার আপ করতে পারবা, কিন্তু তারপরে তো বই তো দরকার আসলে। তাহলে হচ্ছে ফেলিক্স ডুজারটিন, তিনি হলো সাইটোপ্লাজমের মধ্যে যে জেলির মতো পদার্থ আছে, প্রোটোপ্লাজমের মধ্যে যে জেলির মতো পদার্থ আছে তাকে বলেন সার্কল। সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজম কি একটু পরে আলোচনা করব। সার্কল মানে জেলির মতো পদার্থ, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো যে এখানে কিন্তু এটা আছে, পারকিন যে হলো সর্বপ্রথম প্রোটোপ্লাজম শব্দটি ব্যবহার করেন, এটা আছে। আরেকটা তথ্য পড়তে হবে, বিজ্ঞানী হাক্সলে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি এটা বলেন। এটা এই কথাটা কিন্তু আসছিল চট্টগ্রাম বোর্ডে আসছিল 22 সালে। প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি, এটাকে মাঝেদার বই ফিজিক্যাল বেসিস অফ লাইফ, ফিজিক্যাল বেসিস অফ লাইফ মানে হলো প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি। এটা বাংলা হলো প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি। এটা মাঝেদার বই ইংরেজিটা আছে, এটা মনে রাখো যদি এটা দিয়ে দেয় সরাসরি। হ্যাঁ, তারপরে প্রোটোপ্লাজমে পানির পরিমাণ 70 থেকে 90% ডিটিপি। এখন প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য, এটা এমসিকিউর জন্য যেমন বলছে প্রোটোপ্লাজম তারা 18 ধরনের পদার্থ। প্রোটোপ্লাজমে কিন্তু আরেকটা কথা বলা হয়নি, কলয়েডাল ধর্মী সজীব পদার্থ প্রোটোপ্লাজমের সংজ্ঞায় আছে। কলয়েডাল, কলয়েডাল জিনিসটা কি, কে কে বলতে পারবা? কলয়েডাল বা কলয়েড জিনিসটা কি? একই বলো, কার্বন অ্যাসিড। কলয়েডাল বা কলয়েড একই কথা। হ্যাঁ, কলয়েডাল, কলয়েডাল বা কলয়েড একই কথা, কলয়েড একই কথা। যদিও কলা, গ্রিক শব্দ কলা থেকে আসে, কলা মানে 18 পদার্থ। হ্যাঁ, কিন্তু এই কলয়েডাল কিন্তু অন্য জিনিস। সেটা কি, যে কলয়েডাল কণা, কলয়েড তাদেরকে বলা হবে যাদের আয়তন 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটারের মধ্যে হবে। 500 ন্যানোমিটারের মধ্যে যাদের আয়তন হয়, এবং যারা কোনো দ্রবণে সর্বত্র ছড়িয়ে পড়বে, তবে সম্পৃক্ত দ্রবণ গঠন করবে না। আচ্ছা, সর্বত্র ছড়িয়ে পড়বে কিন্তু সম্পৃক্ত দ্রবণ গঠন করবে না, জিনিসটা কি একটু খেয়াল করো। যেমন ধরো জেলাটিন, স্টার্চ তো আছে না, যে শর্করা, কার্বোহাইড্রেট, এরা হলো কলয়েড, মানে এদের আয়তন 2 থেকে 500 ন্যানোমিটারের মধ্যে। এরা কোষের প্রোটোপ্লাজমে সর্বত্র ছড়িয়ে আছে, কিন্তু সম্পৃক্ত দ্রবণ গঠন করে নাই। সেটা আবার কি? সেটা হলো, ধরো তুমি 1 গ্লাস পানির মধ্যে মনে করো 1 গ্লাস পানি, এই 1 গ্লাস পানির মধ্যে তুমি হচ্ছে যে গ্লুকোজ দিলা। যদি প্রবাহিত হয়ে যায়, হ্যাঁ বলো, হ্যাঁ কি, ওটা যদি পুরো গ্লুকোজই পানির ভিতরে দ্রবীভূত হয়ে যায় হ্যাঁ তাহলে সম্পৃক্ত। হ্যাঁ, কিন্তু এখানে কাহিনীটা হলো এই যে ধরো পানির অণুগুলা হচ্ছে এরকম, পানির অণু সরাসরি দেখায়। ধরো পানির অণু হচ্ছে গোল গোল, পানির অণু মনে করো এরকম গোল গোল পানির অণু যদি হয়, তাহলে কিন্তু যে দেখা যায় একটা গ্যাপ থাকে 2 অণুর মাঝে। ধরো এখানে একটু দেখায়, ধরো এভাবে আঁকলা তো, তখন দেখা যায় মিডিল একটু ফাঁকা থাকে, গোল গোল তো, পানির অণু ধরো গোল হয়ে আছে, এর মাঝে ফাঁকা আছে। তো সাধারণত গ্লুকোজ কি হয় জানো, এই যে আন্তঃআণবিক ডিসটেন্স
মানে অণুর মাঝে যে ফাঁকা, ওই ফাঁকার মধ্যে গ্লুকোজ বসে যেতে পারে, খুবই ক্ষুদ্র, তাই এর মধ্যে বসে যায়, এর ভিতরে লুকাই যায়। তাহলে কি হয়, লুকাই গেলে তখন কিন্তু আয়তন বাড়ে না, পানির আয়তন বাড়ে গ্লুকোজ দিলে, কিন্তু তুমি যদি পানি দিয়ে দাও আয়তন বাড়ে যাবে, কারণ এরা কিন্তু তলানিতে পড়ে যাবে। তো কলাইডাল যারা, ওই যে দুই দিকে 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটারের মধ্যে আয়তন যারা, তারাও কিন্তু এই ফাঁকে ঢুকতে পারে না, এই যে ফাঁক আছে না, এই ফাঁকের মধ্যে ঢুকতে পারে না। তবে এরা আঠার মতো করে অণুর গায়ের সাথে লেগে লেগে থাকে, গায়ের সাথে লেগে লেগে থাকে, বুঝছো? এমনি গায়ের সাথে লেগে লেগে, ঠিক আছে, তাহলে সর্বত্র ছড়িয়ে পড়ছে, কিন্তু আন্তঃআণবিক ডিসটেন্সের ভিতরে ঢুকতে পারছে না। এই জন্যই বলা হয় যে কলাইড পদার্থ এরকম যে সম্পৃক্ত দ্রবণ এবং অসম্পৃক্ত দ্রবণের মাঝামাঝি একটা অবস্থা তৈরি করে। সম্পৃক্ত দ্রবণ এবং অসম্পৃক্ত দ্রবণের মাঝামাঝি একটা তলানি হিসেবে জমে না। যেমন দুধ আছে না, দুধের মধ্যে লিপিড অণুগুলো কিন্তু কলাইড। দুধের মধ্যে যে লিপিড আছে দেখা যায় সর্বত্র ছড়িয়ে পড়ে, জাল টাল দিলে আস্তে আস্তে ধরো উপরে ভাসে ওঠে, তখন দেখা যায়, তার আগে তো দেখা যায় না। তাহলে সর্বত্র ছড়িয়ে পড়েছে না, ওই লিপিড অণু কিন্তু কলাইড, ওই দুই দিকে 500 ন্যানোমিটারের মধ্যে, বুঝতে পেরেছো? তাহলে এটাই হলো কলাইড, বুঝে গেল? আচ্ছা, তাহলে বুঝবো যেগুলো হচ্ছে কলাইড কি না। ও, এটা হচ্ছে যে ওই বৈশিষ্ট্য দেখে বুঝবো। যেমন দুধের মধ্যে যেহেতু আমরা এমনিতে দেখতে পাচ্ছি না, খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, এরকম একটা অবস্থা, কিন্তু যখন জ্বালাচ্ছি তখন দেখছি যে হ্যাঁ, এর মধ্যে আসলেই ছিল লিপিড, কারণ এতে ভাসে উঠছে, তেল তেল উপরের দিকে ভেসে ওঠে, তখন বুঝি যে এটা আসলে জ্বালালে বা কোনো প্রসেসের মাধ্যমে যখন পরে বোঝা যায়, তখন বুঝতে হবে যে এটা কলাইড ছিল, কারণ আগে স্বাভাবিক অবস্থায় দেখা যায়নি, তাপ প্রয়োগ করছে তারপরে দেখা গেছে। ব্যাপারটা এরকম, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন বলছে এরা এরা হলো যে দানাদার ও কলাইডাল, হ্যাঁ। তারপর বলছে এরা কোষজ পরিবেশনে জেলি থেকে তরল, তরল থেকে জেলি হতে পারে। সেটা কখন? ধরো যে তোমার হচ্ছে পানি তুমি অনেক খেলা, তখন হলো প্রোটোপ্লাজমে পানি বেশি যাবে, তখন প্রোটোপ্লাজম আর জেলির মতো না থেকে একটু পানির মতো হবে। আবার পানি কম খেলা, আবার দেখা যাবে ও হচ্ছে জেলির মতো হয়ে যাবে। তো প্রোটোপ্লাজমে এরকম চলছে সবসময়, রোজার মাসে তখন এরকম হয় আর কি, হ্যাঁ। পানি কম খায় না, তখন জেলির মতো হয়ে যায়, আর পানি যখন বেশি খাও তখন আবার এটা একটু তরলের মতো হয়ে যায়। তাই বলছে জেলি থেকে তরল, তরল থেকে জেলির মতো হতে পারে। প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্য থেকে কোনো কোশ্চেন হয় না, তবে হচ্ছে প্রোটোপ্লাজমের চলন এটা গুরুত্বপূর্ণ। যেমন ধরো প্রোটোপ্লাজমের চলন কাকে বলে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 22 সালে ক্ষয়ের জন্য এসেছিল। প্রোটোপ্লাজমের চলন কাকে বলে? প্রোটোপ্লাজমের চলন বলতে বোঝায় যে প্রোটোপ্লাজম আসলে যে স্থিরভাবে থাকে না, যদিও প্রোটোপ্লাজম বলতে আমরা কিন্তু কোষঝিল্লি সহ বুঝি, কিন্তু এখানে প্রোটোপ্লাজমের চলন মূলত সাইটোপ্লাজম। কোষঝিল্লি কিন্তু সাইটোপ্লাজম কিন্তু নিউক্লিয়াস আর কোষঝিল্লি এর মাঝে যে তরল আছে এটাকে সাইটোপ্লাজম বলে। একটা কোষ থেকে তুমি যদি নিউক্লিয়াস উঠায় নাও, কোষঝিল্লিতে ঘেরা এর মধ্যে যা কিছু থাকবে তাকে বলা হয় সাইটোপ্লাজম। তো প্রোটোপ্লাজম চলন বলতে মূলত সাইটোপ্লাজমের চলন বোঝায়। তো বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি এরা স্থির না, এরা সবসময় ঘুরতেছে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে এরা হচ্ছে কোষ গহ্বরকে কেন্দ্র করে ঘুরে, কোষ গহ্বরকে কেন্দ্র করে ঘুরতে থাকে, বুঝতে পারছো? তো উদ্ভিদ কোষে এটা সুস্পষ্ট দেখা যায়, বিশাল বড় কোষ গহ্বর। তো প্রাণী কোষে তোমাদের বই আলোচনা নাই এটা, প্রাণী কোষে যেটা হয় যে এক এক কোষীয় অঙ্গনের থেকে আরেক কোষীয় অঙ্গনে সাইটোপ্লাজম কিছু উপাদান যাতায়াত করে, এইভাবে ঘুরে আর কি। কিন্তু তোমার উদ্ভিদ কোষের মতো এত সুস্পষ্ট চলন নাই। তো উদ্ভিদ কোষে কোষ গহ্বরকে কেন্দ্র করে ঘুরতে আসছে, হ্যাঁ। এই যে ঘুরে, এই যে মুভমেন্ট করছে, এটাকে বলা হয় যে চলন। আমাদের একটু বুঝতে পারলাম চলন জিনিসটা। আচ্ছা, এখন দেখো যে প্রোটোপ্লাজমের চলন এটা জানলাম, আরেকটা আসছে যে আবর্তন বা সাইক্লোসিস। তাহলে প্রোটোপ্লাজমের গতিময়তা হলো চলন, আর আবর্তন মানে কিন্তু একটা কেন্দ্রকে ঘিরে ঘোরা, এটা হলো আবর্তন বা সাইক্লোসিস। তো এই যে এখানে বলা হচ্ছে যে কোষপ্রাচীরযুক্ত প্রোটোপ্লাজমে, মানে উদ্ভিদ কোষের কথা বলছে, জলস্রোতের মতো যে চলন দেখা যায় তাকে আবর্তন বা সাইক্লোসিস বলে। জলের যে স্রোত যেরকম এরকম ভাবে প্রতিনিয়ত চলছে, চারপাশ দিয়ে ঘুরছে, ওটাই হলো আবর্তন বা সাইক্লোসিস। এটাও কিন্তু রাজশাহী বোর্ড 22 সালে আসছে কয়ের জন্য, রাজশাহী বোর্ড 22 সালে। এখন এখানে লাগবে আমাদের একমুখী আবর্তন আর বহুমুখী আবর্তন। জিনিসটা কি দেখো, একমুখী আবর্তন হলো যে যখন কোনো একটা কোষ গহ্বরকে কেন্দ্র করে একদিকে ঘুরবে, সেটা হলো এখানে দেখো, মনে করো এটা হচ্ছে একটা কোষ গহ্বর,
এই একটা কোষ গহ্বরকে ঘিরে সাইটোপ্লাজম গুলা একই দিকে সব সময় ঘুরছে, তাহলে এটাকে বলবো একমুখী আবর্তন। বহুমুখী আবর্তন কেমন, যে সেই ক্ষেত্রে কি হবে, বহুমুখী আবর্তনের ক্ষেত্রে যে ছোট ছোট অনেক উদ্ভিদ কোষে ছোট ছোট অনেকগুলো কোষ গহ্বর থাকে। এখন এই কোষ গহ্বর গুলাতে কোন জায়গাতে কোষ গহ্বরকে ঘিরে এই বরাবর ঘুরছে, কোন জায়গায় কোষ গহ্বরকে ঘিরে এই বরাবর ঘুরছে, তাহলে এক একটা এক এক দিকে ঘুরছে। এরকম যদি হয়, হ্যাঁ বলো, হ্যাঁ বিপরীত দিক ঘুরছে, এরকম যদি হয় তাহলে বহুমুখী সাইক্লোসিস বা বহুমুখী আবর্তন। বুঝতে পেরেছো? তো উদাহরণটা মনে রাখতে হবে, যেমন একমুখী আবর্তনের উদাহরণ হলো পাতাঝাজি, মানে যে তোমার হচ্ছে ঘাস ফুল জাতীয় আর কি পাতাঝাজি, পাতাঝাজি উদ্ভিদের চলন। আর একটা হলো বহুমুখীর ক্ষেত্রে হলো যে টেরেসকেনসিয়া প্রশস্ত প্রোটোপ্লাজম, যা প্রোটোপ্লাজমের চলন, এটা ফুল জাতীয়, এটা হলো ফুল জাতীয়, টেরেসকেনসিয়া হলো ফুল জাতীয়। তাহলে এইটুক পর্যন্ত তোমার হচ্ছে যে এটা এটা কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন, পাশাপাশি এমসিকিউ। এখান থেকে সৃজনশীল আসে না, জ্ঞানমূলক আর এমসিকিউ আসে। ঠিক আছে, এবার আমরা এটার যেহেতু রিলেটেড তাই সাইটোপ্লাজমটা শেষ করব। আগামী দিন প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের পরীক্ষা। ঠিক আছে, সাইটোপ্লাজম চলে আসো 16 পৃষ্ঠায়। তাহলে সাইটোপ্লাজমে এখানে কি কি বিষয়গুলো আমরা জানবো? সাইটোপ্লাজমে আমরা জানবো যে সাইটোপ্লাজমটা কি। আগে আমরা জেনেছি যে এটা যদি নিউক্লিয়াস হয়, মনে করো প্রাণী কোষ হোক আর উদ্ভিদ কোষ হোক, নিউক্লিয়াস থাকে। তো এটা হলো কোষঝিল্লি প্রাণী কোষগুলো, এটা হলো নিউক্লিয়াস। তুমি যদি এই কোষঝিল্লি রেখে শুধু নিউক্লিয়াসটা উঠিয়ে নাও, তার কোষঝিল্লিতে ঘেরা এর ভিতরে যত তরল উপাদান এবং কোষীয় অঙ্গাণু আছে সবটাকে একসাথে বলা হয় সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজম হলে সবটা পুরাটা, মানে কোষঝিল্লি সহ এর মধ্যে সজীব যত বস্তু আছে, কোষঝিল্লি সহ যত সজীব বস্তু আছে সেটা প্রোটোপ্লাজম, সজীব, তাই না? তো প্রোটোপ্লাস্ট বলে তো আবার নির্জীব সহ হতো। নরমালি যখন তুমি এই নিউক্লিয়াস সরাই ফেলবা, কোষঝিল্লিতে ঘেরা এর মধ্যে যা কিছু আছে সবটাই হলো সাইটোপ্লাজম। বুঝতে পারছো? সবটাই হলো সাইটোপ্লাজম। এখন বলা হচ্ছে যে সাইটোপ্লাজমের কিছু বিষয় আমরা আগে একটু জেনে নিই, তারপর বইয়ে আসবো। যে সাইটোপ্লাজমে বাইরের দিকটা একটু বেশি ঘন হয়, বাইরের দিকটা একটু বেশি ঘন হয়, কিন্তু ভিতরের দিকটা দেখা যায় অতটা ঘন হয় না, ভিতরের দিকটা একটু কম ঘন হয়, ভিতরের দিকটা একটু কম ঘন হয়। তো বেশি ঘন যে জায়গাটা তার একটা নাম দিয়েছে বৈজ্ঞানিকরা অ্যাক্টোপ্লাজম। অ্যাক্টো মানে বাইরে, প্লাজম বলতে সাইটোপ্লাজম, বাইরের দিকে সাইটোপ্লাজম। প্লাজম মানে কিন্তু গঠিত বস্তু, প্লাজম মানে হলো কোষের গঠিত বস্তু। প্লাজম মানে যেমন প্রোটোপ্লাজম, প্রো মানে আদি, প্লাজম মানে গঠিত বস্তু, কোষের আদি গঠিত বস্তু। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হলো অ্যাক্টোপ্লাজম। এটা হলো অ্যাক্টোপ্লাজম। অ্যাক্টো মানে বাইরে, প্লাজম মানে সাইটোপ্লাজম। আর এটার নাম হলো এন্ডোপ্লাজম। এটার নাম হলো এন্ডোপ্লাজম। এন্ডো মানে কি বলো? ভিতরে, এই তো সুন্দর। প্লাজম মানে সাইটোপ্লাজম, তার মানে ভিতরের দিকে সাইটোপ্লাজম। ভিতরের দিকে সাইটোপ্লাজম কম ঘন, বাইরের দিকে সাইটোপ্লাজম বেশি ঘন। বুঝতে পেরেছো? বুঝতে পারছো? আচ্ছা, তো এখন কথা হলো এটা লজিক আছে, বাইরের দিকে কেন বেশি ঘন হতে হবে? কারণ বাইরের দিকে প্রোটেকশনের ব্যাপার আছে, ধাক্কা ঠুক্কি লাগে যেন ভেঙে না যায়। এই জন্য বাইরে সবসময় শক্তিশালী দিয়ে থাকে। যেমন আমাদের পাউরুটি কঙ্কাল বাইরের দিকে, তাই না, শক্ত না, ভিতরে হাড়টা আছে নরম জিনিস। যদি এমন হতো হাড় ভিতরে থাকতো আর বাইরে মনে করো ব্রেন থাকতো, তাহলে একটা ঘুষি মারলে শেষ, টাচ করলে তো শেষ, তাই না? তো ওই জন্য ভিতরে নরম জিনিস, বাইরে শক্ত এখানে তাই, এই জন্য বাইরে শক্ত। বুঝছো? এখন ভিতরের দিকে এটার নাম এন্ডোপ্লাজম। এখন ভিতরের কোনো কোষীয় অঙ্গাণু থাকলে, যেমন ধরো এখানে এটার নাম কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না? তাহলে এর নাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন হয়েছে সেটাও জানো, যে ভিতরে এন্ডোপ্লাজমে আছে তাই এর নাম এন্ডোপ্লাজমিক। আর রেটিকুলাম কেন? রেটি মানে জালিকাকার, রেটি মানে
জালিকাকার। কুলাম মানে কি ছোট, তাহলে এন্ডোপ্লাজমের যে ছোট ছোট জালের মতো গঠন সেটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বুঝতে পেরেছো? এখন বলা হচ্ছে যে সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু হচ্ছে কোষ গহ্বর তো আছে, সাইটোপ্লাজমের মধ্যে কোষ গহ্বর আছে, উদ্ভিদ কোষ হলে বিশাল বড়। তো ওই কোষ গহ্বরটার যে পর্দা এর নাম হলো টোনোপ্লাস্ট। এর নাম কি? টোনোপ্লাস্ট। বাংলা ভুল হলো, তোমরা ঠিক করে নিও। টোনোপ্লাস্ট। টোনো মানে হলো টেনশন, টোনো মানে কি? টেনশন, বুঝছো? আর এই প্লাস্ট মানে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের চাপ রক্ষা করার যে পর্দা, সাইটোপ্লাজমের চাপ রক্ষা করার যে পর্দা তার নাম হলো টোনোপ্লাস্ট বা টোনোপ্লাজম। টোনোপ্লাস্ট বা টোনোপ্লাজম, এটাকে টোনোপ্লাস্ট বলে বা টোনোপ্লাজম বলে। ঠিক আছে? উদ্ভিদ কোষে কিন্তু বড় বড় কোষ গহ্বর থাকে, তাই না? বা একটা কোষ গহ্বর বিশাল বড় থাকে, প্রাণী কোষে থাকে না। এটা লজিক কি বলতো? প্রাণী কোষে কেন থাকে না, উদ্ভিদ কোষে কেন থাকে? এর লজিক কি বলতো? না, টোনোপ্লাস্ট না, মানে প্রাণী উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে অনেক বড়, তাই না? প্রাণী কোষে কোষ গহ্বর সাধারণত থাকে না। তো কেন উদ্ভিদ কোষে বিশাল বড় কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে কেন থাকে না বলো? কারণ নিচে বস্তুগুলোকে তো বাইরে করতে পারে না, হ্যাঁ, এরকম আমাদের কিন্তু ঠিক বলেছে যে প্রাণী কোষদের বজ্র পদার্থ বের করার ব্যবস্থা আছে, তাই না? আর উদ্ভিদদের তো বজ্র পদার্থ বের হওয়ার ব্যবস্থা নাই, তো ওই জন্য কোষ গহ্বরের মধ্যে ভরে রাখে। বুঝছো? এই জন্য এটাই কারণ। তাহলে টোনোপ্লাস্ট বা টোনোপ্লাজম বুঝলাম। আরেকটা বিষয় বলা হচ্ছে সাইটোপ্লাজমে, যে সাইটোপ্লাজমের মধ্যে সবসময় যে উপচিতি এবং অপচিতি বিক্রিয়া ঘটে। উপচিতি, তো উপচিতি কি আর অপচিতি কি এটা একটু দেখো। তো উপচিতি, উপচিতি, তাহলে এখানে দেখো হস্য আছে, এই উপচিতি মানে হস্য মানে উৎপাদনমূলক, উৎপাদনমূলক, উৎপাদনমূলক বিক্রিয়া, এটাকে বলা হয় উপচিতি। উৎপাদনমূলক বিক্রিয়া, এটাকে বলা হয় উপচিতি। আর অপচিতি, অপচিতি অতে কি? অপচয়মূলক, অপচয়, অপচয়মূলক। তো উপচিতির ইংরেজিটা হলো অ্যানাবলিজম, অ্যানাবলিজম। আর অপচিতির ইংরেজি হলো ক্যাটাবলিজম। ইংরেজি বাংলা দুটো মনে রাখবা, কখনো কখনো ইংরেজিতেও আসতে পারে, কিছু জিনিস ইংরেজি মনে রাখতে হবে। তো উদাহরণটা কি দেখো, উদাহরণটা হলো উপচিতি উৎপাদনমূলক, যেমন সাইটোপ্লাজমের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে যারা সালোক সংশ্লেষণে উৎপাদন করে হলো শর্করা, তাই না? সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণে কি করে? শর্করা তৈরি করে, শর্করা তৈরি। তাহলে এটা উৎপাদন হলো না? এটা তো উৎপাদন হলো, তাই না? সাইটোপ্লাজমে ঘটে। হ্যাঁ, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে দুই ধরনের বিক্রিয়া ঘটে, হ্যাঁ, একটা হলো উপচিতি আর একটা হলো অপচিতি। ঠিক আছে? এটাকে বিপাক বলা হয়। সাইটোপ্লাজমের মধ্যে কোষের মধ্যে ক্রিয়াটাকে বিপাক বলে। ঠিক আছে? আর পরিপাক তন্ত্রের মধ্যে যদি কোনো বিক্রিয়া ঘটে ওটাকে বিপাক বলবে না, ওটাকে শুধু বিক্রিয়া বলা হয়, পরিপাক বলা হয়। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন উৎপাদনমূলক এটা। অপচয় কি? অপচয় সাইটোপ্লাজমের মধ্যে আমরা জানি যে সেখানে কিন্তু কি আছে? মাইটোকন্ড্রিয়া আছে। মাইটোকন্ড্রিয়া কিন্তু গ্লুকোজকে ভেঙে এটিপি তৈরি করে। তাহলে গ্লুকোজকে খরচ করে ফেললো না, তার মানে অপচয় করলো। এই যে অ আছে, তার মানে অপচয় হলো, তাই না? তাহলে এখানে হলো এটিপি তৈরি, গ্লুকোজ ভেঙে। তাহলে গ্লুকোজ যে ভাঙলো মাইটোকন্ড্রিয়া, যেহেতু গ্লুকোজ ভেঙে ফেললো তার মানে অপচয় করলো, সেজন্য গ্লুকোজ ভেঙে এটিপি। তাহলে এই যে গ্লুকোজ ভেঙে ফেলছে, এই জন্য এর নাম অপচয় হলো। এই জন্য নাম কি? অপচয় হলো। মূল আলোচনা আমরা করছি যেগুলো মূল তোমাদের সমস্যা হতে পারে। এখন আমরা হচ্ছে বইয়ের এমসিকিউ গুলো দেখাবো। আগে বলো, এটির মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আছে? সার্জন বলছে যে আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি। ও, এটা বলবো এখন, যে এগুলো পড়ানোর সময় বলবো, মানে মূল আলোচনা করছি। হ্যাঁ,
এটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? নাই। আচ্ছা, তুমি যেহেতু আগে বললে ওটাকে বলি। আপেক্ষিক গুরুত্ব সাইটোপ্লাজমের বা প্রোটোপ্লাজমের সবসময় বেশি। আপেক্ষিক মানে পানিতে যে ধরো লবণের আয়নটায়ন আছে, হ্যাঁ, কোষের মধ্যেও লবণের আয়নটায়ন আছে, কিন্তু অন্যান্য উপাদান এত বেশি আছে যে এটা হলো পানির তুলনায় বেশি ঘনত্ব। এটা হলো আপেক্ষিক গুরুত্ব বেশি। এটা হলো আপেক্ষিক গুরুত্ব বেশি। বুঝতে পারছো? আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? ওই কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে এবার আমরা একটু দেখি, হ্যাঁ, এখান থেকে কি কি বিষয়গুলো পড়তে হবে। দেখো এখান থেকে কিন্তু যে সাইটোপ্লাজমের এই যে শুধু হলো সাইটোসল কাকে বলে এই নিয়ে কিন্তু একটা কোশ্চেন আসছিল দিনাজপুর বোর্ড 23 সালে। সাইটোসল কাকে বলে? অর্থাৎ হলো মাতৃকা হলো অর্ধতরল, মানে অর্থাৎ হলো সাইটোপ্লাজমের মধ্যে যে তরল উপাদান আছে না, সাইটোপ্লাজমের মধ্যে কোষীয় অঙ্গাণু আছে, এরকম কোষীয় অঙ্গাণু আছে, আবার তরল উপাদানও আছে। তো যেটা তরল তার নাম সাইটোসল, তার নাম কি? তাহলে বলবো সাইটোপ্লাজমের মধ্যে কোষীয় অঙ্গাণু বাদ দিয়ে বা সাইটোপ্লাজম অঙ্গাণু বাদ দিয়ে যে তরল উপাদান থাকে তাকে বলা হয় সাইটোপ্লাজম বা তাকে বলা হয় হাইলোপ্লাজম। তাহলে সাইটোসল বা হাইলোপ্লাজম, হাইলিন মানে স্বচ্ছ, বুঝছো? হাইলিন মানে স্বচ্ছ। তাহলে এটা আসছে দিনাজপুর 23 সালে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কোশ্চেন রাজশাহী ইউনিভার্সিটিতে 22 সালে আসছিল, সেটা হলো কোষে পানি ও পিএইচ এর পরিমাণ বজায় রাখে কোন কোষীয় অঙ্গাণু? সাইটোপ্লাজম। তো হলো সাইটোপ্লাজম। এটা রাজশাহী ইউনিভার্সিটি 22 সালে আসছিল। কোষে পানি ও পিএইচ এর পরিমাণ বজায় রাখে কোন কোষীয় অঙ্গাণু? উত্তর হলো সাইটোপ্লাজম। পানি ও পিএইচ এর পরিমাণ বজায় রাখে, সবসময় স্থির রাখে। আচ্ছা, এরপরে দেখো যে এখানে হলো মনে রাখতে হবে সাইটোসল এই নামটা কে ব্যবহার করে? এটা হচ্ছে লার্ডি। লার্ডি হলো সাইটোসল শব্দটি ব্যবহার করে, ঠিক আছে। তারপরে হলো অ্যাক্টোপ্লাজম, এন্ডোপ্লাজম তো বললাম। এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে 36 ধরনের বিভিন্ন জৈব অজৈব পদার্থ থাকে সাইটোপ্লাজমে। 36 চতুর্থ নম্বর লাইনে আছে 36টি বিভিন্ন জৈব অজৈব পদার্থ আছে, এটা মনে রাখতে হবে। এরপরে সাইটোপ্লাজমের কাজগুলো গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এই দেখো এখানে আসছে 3 নম্বরে কোষের অম্লত্ব ক্ষারত্ব নিয়ন্ত্রণ করা। এটা রাজশাহী ইউনিভার্সিটির 22 সালে আসছে, ওই যে ওইটার মতোই আর কি কোশ্চেনটা। এটা আরেক ইউনিটে আসছে। আরেকটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর এবং ঢাকা ইউনিভার্সিটি 24 সালে আসছে, কোষের অম্লত্ব ক্ষারত্ব নির্ণয় করে জাহাঙ্গীরনগর এবং ঢাকা ইউনিভার্সিটি 24 সালে আসছে। তারপরে লাস্টে যে টোনোপ্লাস্ট কাকে বলে? দেখো সাইটোপ্লাজমের ভিতর কোষ গহ্বরের চারিদিকে অত্যন্ত পাতলা পর্দার আকারে অবস্থিত সাইটোপ্লাজম পদ্ধতির নাম টোনোপ্লাস্ট। এটাও দেখো, এটা কিন্তু চট্টগ্রাম বোর্ডে কয়ের জন্য আসছিল, তারপরে হচ্ছে ঢাকা বোর্ডে কয়ের জন্য আসছে। তার মানে এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এখন 26 সাল, মানে গত বছর আসছে। অম্লত্ব ক্ষারত্ব হলো যে সাইটোপ্লাজমের মধ্যে আর কি, সাইটোপ্লাজমের মধ্যে পিএইচ এর ব্যাপার থাকে, মানে প্রোটন কম বেশি থাকা না থাকা। তো এখানে দেখা যায় সাইটোপ্লাজম কিন্তু ক্ষারীয় অবস্থায় থাকে, ঠিক আছে। তো কোনো কারণবশত যদি সেইখানে যদি তোমার ইয়ে হয়, মানে দেখা যাচ্ছে ক্ষারীয় অবস্থা অ্যাসিডিক হওয়ার মতো হয়, তুমি বেশি বেশি খাওয়া দাওয়া করতে এরকম যদি হয়ে যায়, তাহলে কিন্তু কোষ নষ্ট হয়ে যাবে। তো এর মধ্যে সবসময় তোমার হচ্ছে সঠিক রাখাটা, রক্ত থেকে ধরো কিছু প্রোটন, সাইটোপ্লাজমের কিছু প্রোটন বেশি হয়ে গেছে, ওটা রক্তের মধ্যে পাঠায় দেয়। সাইটোপ্লাজম কি করে? রক্তের মধ্যে পাঠায় দেয়, মানে পিএইচ কখনো কমতে দেয় না। পিএইচ কমে গেলে অ্যাসিডিক হয়ে যাবে। তো এই জিনিসটা সাইটোপ্লাজমই করে। ওর যখন মনে হচ্ছে যে ও অ্যাসিডিক হয়ে যাচ্ছে, তখন ও রক্তের মধ্যে পাঠাবে, রক্ত বৃক্কের মাধ্যমে কিডনির মাধ্যমে অতিরিক্ত অ্যাসিডিক অম্লটা বের করবে। এই আবার ধরো বেশি ক্ষারীয় হয়ে যাচ্ছে, তখন রক্তের ভিতর থেকে সাইটোপ্লাজম আবার নিয়ে নিবে, প্রোটনগুলো কি করবে? নিয়ে নিবে। বুঝতে পারছো? এইভাবে অম্লত্ব ক্ষারত্ব ব্যাপারটা ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে কি এর মধ্যে? আচ্ছা, তাহলে এবার দেখো সাইটোপ্লাজমের রাসায়নিক উপাদানের শেষ যে 4 লাইন। সাইটোপ্লাজমে পানির পরিমাণ 65 থেকে 96%। তারপরে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে পানি হলো 75%, 20% শর্করা, 2% প্রোটিন, আর 2% খনিজ লবণ এবং 1% চর্বি। শুধু এইটুকুই লাগবে। প্রাণী কোষের পানিটা পর্যন্তই লাগবে, আর কিছু লাগবে না। প্রাণী কোষের পানি 67%। এরপরে দেখো এই যে সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা, এটা কিন্তু ক্ষয়ের জন্য পরীক্ষায় আসে অনেক সময়। বিপাকীয় ভূমিকার মধ্যে দেখো 6 নম্বর লাইনে আছে গ্লাইকোলাইসিস সংযুক্ত হয় সাইটোপ্লাজমে। মেডিকেল 20 সালে আসছে, মেডিকেল 20 সালে।
গ্লাইকোলাইসিস সংগঠিত হয় হলো সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিসটা কি? শ্বসনের প্রথম যে ধাপ, তাই না? ধাপ আমরা জানি না শ্বসনের 4টা ধাপ আছে না? শ্বসনের 4টা ধাপ আছে। তার মধ্যে প্রথম ধাপ হলো যে গ্লাইকোলাইসিস। গ্লাইকো মানে কি? গ্লুকোজ। লাইসিস মানে ভাঙা। প্রথম গ্লুকোজ ভাঙার কাজটা হয় সাইটোপ্লাজমে। তো ওইটা হলো মেডিকেল 20 সালে আসছে, বুঝতে পারছো? তারপরে এখন সাইটোপ্লাজমের তোমার মানে যে বিপাকীয় ভূমিকা এখানে মোট 6টা আছে, 4টা যে কোনো 4টা মুখস্থ করবা। দেখো যে শ্বসন তো ঘটেই, জীবনের স্পন্দন মানে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া ঘটে। তার মানে কি? জীবনের স্পন্দন হয়, সালোক সংশ্লেষণ হচ্ছে, এটাও একটা জীবনের স্পন্দন, ক্রিয়া বিক্রিয়া। প্রোটিন সংশ্লেষ হচ্ছে, রাইবোজোম আছে না, সেখানে হচ্ছে, তাই কি না? তাহলে নিউক্লিক অ্যাসিড সংশ্লেষ, নতুন নতুন নিউক্লিক অ্যাসিড তৈরি হচ্ছে, যেমন আদিকোষে নিউক্লিক অ্যাসিড সংশ্লেষ সাইটোপ্লাজমে হচ্ছে। লিপিড বিপাক অর্থাৎ হলো লিপিড, নতুন করে লিপিড তৈরি বা নতুন করে ভাঙা, এই কাজগুলো হলো মাইক্রোবডিজ, এক ধরনের কোষীয় অঙ্গাণু, যেটা আমরা পরে শিখবো। তাহলে এখানে যে কোনো 4টা, তবে এখানকার 6টা পয়েন্ট মনে রাখার একটা ছন্দ আমি লিখছিলাম, এটা তোমরা লিখতে পারো। পার্থক্যটা পাওয়ার জন্য বলবো, ছন্দটা হলো এরকম, পয়েন্টগুলো মনে রাখার জন্য যে পরে কি করতে পারবা। লাভি নাজেহাল, লাভি শশী প্রেমে নাজেহাল। তোমরা যেন আমার এরকম হলো না, তাহলে কিন্তু ক্যারিয়ার সব শেষ, বুঝছো? এটা মিলানোর জন্য আমি করছি। যেমন লতে কি হয়? লিপিড বিপাক হয়, হ্যাঁ। শশী হলো একটা সাথে সালোক সংশ্লেষণ হয়, শ্বসন হয়, এটাতে শ্বসন, এটাতে সালোক সংশ্লেষণ, তোমাদের সব এটাতে সালোক সংশ্লেষণ। প্রেমে হলো পদে হলো প্রোটিন সংশ্লেষ। আর নাজেহালে হচ্ছে বর্গের জ আছে না, সেটাতে হলো জীবনের স্পন্দন, তাই কি না? আর তন্ত্রের মধ্যে হলো নিউক্লিক অ্যাসিড সংশ্লেষ। তাহলে সবগুলাই কিন্তু হয়ে যায়, পয়েন্টগুলো মনে রাখতে পারবা। মানে বিপাকীয় সাইটোপ্লাজম বিপাকের অংশ নয়, কোনটি হয়ে আসতে পারে, পয়েন্টগুলো সবগুলো মনে রাখতে। তাহলে আগামী দিন কিন্তু পরীক্ষায় এই 2টা অংশের উপরে। কারণ কোনো কোশ্চেন আছে কিনা বলো? হ্যাঁ, অভিশ্রবণ প্রক্রিয়া বলতে কি? অভিশ্রবণের একটা বিষয় মনে রাখবা, হ্যাঁ, যে অভিশ্রবণে দেখো স্বরে অ আছে, অতে অল্প থেকে বেশি। তো এখন ধরো যে উদ্ভিদের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে যাই হোক না কেন, যদি উদ্ভিদের ক্ষেত্রে বলি, উদ্ভিদের ক্ষেত্রে যখন হচ্ছে পানিতে আর কি, যে ধরো এটা একটা কোষ, মূলরোগের কোষ, আর এখানে ধরো পানি আছে। তো আমরা জানি অল্প ঘনত্ব থেকে বেশি ঘনত্ব থেকে পানি যায়, আর এটাই কিন্তু অভিশ্রবণের নিয়ম কি? অল্প ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যাবে। আর এখানেও লেখা আছে অভিশ্রবণে অ আছে, তার মানে কি? অল্প থেকে বেশি। তাহলে এখানকার পানি এখানে ঢুকবে, যেই এখানে ঢুকে যাবে তখন কিন্তু এখানে পাশের কোষের তুলনায় এটার ঘনত্ব আবার কমে যাবে, পানি ঢুকছে যায়, তাহলে আবার কম থেকে বেশি, এইভাবে করে কোষ হচ্ছে পানি কালেকশন, বুঝছো? এটাই অভিশ্রবণ। তাহলে আগামী দিন প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম। জীবনের আধার মানে যার মধ্যে হচ্ছে জীবনের সকল বৈশিষ্ট্য আছে। জীবনের বলতে কি? ক্রিয়া বিক্রিয়া। সাইটোপ্লাজমের মধ্যে সারাক্ষণ ক্রিয়া বিক্রিয়া চলছে, ওই জন্য জীবনের আধার আছে ওর মধ্যে। একটু বিক্রিয়া না, সারাক্ষণ বিক্রিয়া করছে, ওই জন্য জীবনের আধার, মানে যার মধ্যে সকল বৈশিষ্ট্য আছে জীবনের, বুঝতে পারছো? ঢাকার অনেক সময় বলে না তোমায় চলে গেছে, একটু জীবন আছে, জীবনের আধার না, তাই না? আর আমরা এখন সতেজ, আমাদের জীবনের আধার, বুঝতে পারছো? একবার মরে যাওয়ার মতো হচ্ছে, তখন তো বলবো না এর মধ্যে জীবনের আধার আছে, তাই বলবো? ঠিক আছে, হ্যাঁ, এটা হলো যেগুলো 4টা হয় জন্য, তবে হচ্ছে 6টা পয়েন্ট মনে রাখতে হবে, কারণ এটা আবার এইভাবে আসে, সাইটোপ্লাজমের বিভাগীয় ভূমিকা 9 কোনটি এইভাবে আসে, মানে এমসিকিউর জন্য, হ্যাঁ, এই জন্য অ্যাডমিশনে আসে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই 2টার উপর পরীক্ষা মেডিকেল অ্যাডমিশনের থাকবে এমসিকিউ, মাঝে মধ্যে জ্ঞানমূলক কোশ্চেন থাকে, এটা তো থাকতে পারে, ওই যে যেগুলো জ্ঞানমূলক হাইড্রোফোল লাগে বলে এইগুলো। তাহলে এমসিকিউ মেন, হ্যাঁ, অবশ্যই দাও তুমি, কারণ পরীক্ষা দিতে পারবে।
কিনতে যেতে দেরি হয়? করতে গেলে আম্মু আসবে। ও আচ্ছা, ঠিক আছে। স্যার আপনি কি এমসিকিউ আকারে পরীক্ষা নেবেন না আমাদের কি? তো মানে যখন হচ্ছে যে সৃজনশীল হবে তখন হচ্ছে এটা এমসিকিউ, হ্যাঁ, এরপরে যখন কোর্স প্রাচীন যখন হয়ে যাবে তখন হলো সৃজনশীল একসাথে দুটো একসাথে হবে। আর কালকেরটা যেহেতু এমসিকিউ দিই, এখান থেকে সৃজনশীল আসে না, তো ওই জন্য এমসিকিউ হবে। যখন সৃজনশীল পড়াবো তখন সৃজনশীল পরীক্ষা হবে, বুঝতে পারছো? তবে এটা কিন্তু মনে রাখবা, এটা বলতে না হয় প্রতিদিনই তোমাদের ক্লাস শুরুর আগে 10 মিনিট পরীক্ষা, ঠিক আছে? এটা কেন? যাতে তোমার প্রতিদিনের পড়া প্রতিদিন হয়ে যায়, বুঝতে পেরেছো? না তুমি দেখো যে বইটা আসি করবে না, তাই কি না? বলে যার কোনো ওস্তাদ নাই তার ওস্তাদ হয় শয়তান, বুঝতে পারছো? এই জন্য প্রতিদিন চাপ থাকবে, তোমার পড়াটা হয়ে যাবে। আর আমি কিন্তু কারোর জন্য অপেক্ষা করবো না, কারণ আমি তো ইউটিউবে দিচ্ছি। তারপরে কেউ চাইলে এক্সট্রা ভাবে ক্লাস করবে, যেমন তোমার মিস হয়েছে এক্সট্রা ক্লাস করবা, শুক্রবারে বা কোন সময় করবা, আবার ইউটিউবে দেখে নিতে পারবা। তো এই জন্য কিন্তু আমি কারো অপেক্ষা করি না, আমি কিন্তু ক্লাস নিতে থাকি, বুঝতে পারছো? কারণ হলো তোমাদের কোর্স মানে ফার্স্ট ইয়ার পরীক্ষার 1-1.5 মাস আগে আমার টার্গেট থাকে কোর্স শেষ করে দেওয়া। তারপরে তোমার মডেল টেস্ট নিয়ে কি তোমাদের কলেজের সিলেবাস অনুযায়ী মডেল টেস্ট হয়, এতে তোমাদের ফার্স্ট ইয়ার পরীক্ষাটা ভালো হবে। অর্ধবার্ষিকের আগে অর্ধবার্ষিক শেষ করা, তারপরে তার মডেল টেস্ট নেওয়া, এটা তোমার কলেজ পরীক্ষায় তখন ভালো হবে। তো এই জন্যই তোমাদের হচ্ছে যে ইয়ে নাই, ঠিক আছে? স্যার আনুমানিক ফার্স্ট ইয়ার পরীক্ষা কখন করা হয়েছে? হ্যাঁ, আনুমানিক বলতে কুরবানিদের পরে হবে, কুরবানিদের পরে তোমাদের ফার্স্ট ইয়ার পরীক্ষা, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই শেষ।